আমাদের একটা কম্পিউটিং সিস্টেম যেটা সাধারণত কোনো ডেস্কটপ, কোনো ইলেকট্রনিক ডিভাইস বা কনজিউমার অথবা কাস্টমারের ডিমান্ড অনুপাতে আমরা সেই অনুপাতে ডিজাইন করে সুন্দর করে ম্যানিপুলেট করে একটা ফর্মেটে নিয়ে আসা, সেই এমবেডেড ডিজাইন। তো এই এমবেডেড ডিজাইনের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে এই যে এমবেডেড ভ্যারাইটি অফ এমবেডেড ডিজাইন আছে, সেটার একটা কয়েকটা ইলেকট্রনিক ডিভাইস এক্সাম্পল, যেমন কনজিউমার ইলেকট্রনিক্স, সেলফোন, পেজার, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা এমবেডেড সিস্টেম। এই এমবেডেড সিস্টেম গুলোকে আমরা মোটা দাগে যদি অর্থাৎ মোটামুটি একটা ক্লাসিফাই করতে চাই, যদি মোটা দাগে একটা ক্লাসিফাই এলাইনমেন্ট করতে চাই বা ডিফাইন করতে চাই, এটা সাধারণত তিনটা ক্যাটাগরাইজ করা হয়। যেটা হলো প্রথমে যে ক্যাটাগরাইজ, যেটা হলো আমাদের স্মল স্কেল ইন্টিগ্রেশন বা স্কেল এমবেডেড সিস্টেম। যে এমবেডেড সিস্টেমে সাধারণত এই যে আমাদের এমসিইউ মাইক্রো কন্ট্রোলার ইউনিট আছে, যে মাইক্রো কন্ট্রোলার ইউনিটে 8টা বা 16টা মাইক্রো কন্ট্রোলার, আর 8টা বা 16টা সিঙ্গেল ইন অর 60-বিট মাইক্রো কন্ট্রোলার থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের যেমন এভিআর মাইক্রো কন্ট্রোলার, এটা কি 8 বিটের একটা মাইক্রো কন্ট্রোলার, ঠিক দেখা যাচ্ছে যে কিছু মাইক্রো কন্ট্রোলার আছে এভিআর মেগা, যেটা এটা তো 8 থেকে 16 বিট হ্যান্ডেল করার যে মাইক্রো কন্ট্রোলার গুলো, সেটা হলো সাধারণত স্মল স্কেল এমবেডেড সিস্টেম। এটা সাধারণত ছোট ব্যাটারি দ্বারা অপারেট করা হয় এবং এর কোডিং টেকনিক সাধারণত যে সফটওয়্যার ডিজাইন, বিশেষ করে এমবেডেড ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে কোনো ডিজাইন প্রসেস বা এমবেডেড স্কেলে যে ডিজাইন করছে, দুইটা পার্ট, একটা হলো হার্ডওয়্যার পার্ট আর একটা হলো আমাদের সফটওয়্যার পার্ট। তো হার্ডওয়্যার পার্ট, আমাদের সফটওয়্যার পার্ট, এই হার্ডওয়্যার পার্টটা আমরা যে কোডিং করবো সফটওয়্যারের মাধ্যমে, বিভিন্ন কোডিং এর মাধ্যমে, সেটা সাধারণত স্মল স্কেল এমবেডেড সিস্টেম। এটা সাধারণত এডিটর, অ্যাসেম্বলার বা প্রসেস অ্যাসেম্বলার অথবা মাইক্রোকন্ট্রোলার সি প্রোগ্রামিং এর মাধ্যমে কোডিং করবো, অথবা সি প্লাস প্লাস এর মাধ্যমে আমরা কোডিং করতে পারবো। এখন যেটা হলো মিডিয়াম স্কেল এমবেডেড সিস্টেম, এই এমবেডেড সিস্টেম সাধারণত 60 থেকে 32 বিট মাইক্রো কন্ট্রোলার, বিশেষ করে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর অথবা রিস প্রসেসর, রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার যুক্ত যে প্রসেসর গুলো, যেগুলো মাইক্রো কন্ট্রোলার বেজে সাধারণত 16 থেকে 32 বিট হ্যান্ডেল করতে পারবে। 16 মানে কি 2 টু পাওয়ার 16টা সে হ্যান্ডেল করতে পারবে, 2 টু পাওয়ার 16 হবে, তখন আমরা যেদিকে কি দেখি 2 টু পাওয়ার আমাদের 16 অথবা 2 টু পাওয়ার আমাদের 32 সে বিট হ্যান্ডেল করতে পারবে। ঠিক আছে, 32 বিট এই হ্যান্ডেল করার যে মেকানিজম, যে এগুলো আমাদের করবো, সেটা সাধারণত মিডিয়াম স্কেল এমবেডেড সিস্টেম। বিশেষ করে একটু রিচ পরিসরে আমরা যদি দেখি, সাপোজ ধর আপনি জাভার মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন অথবা অ্যান্ড্রয়েডের মাধ্যমে করা হয়েছে, এইখানে সাধারণত সফটওয়্যার পার্ট সাধারণত আমাদের একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হলো ইন্টিগ্রেটেড, যেটা আইডি দ্বারা ইউজ করা হয়, সেটা আমাদের জাভা হতে পারে অথবা সি প্লাস প্লাস হতে পারে। তো এই হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজ গুলো, সেগুলো দ্বারা এই প্রোগ্রাম গুলো আমাদের করা হয়। এখন এটা উজ্জ্বল এক্সাম্পল, যেটা আমরা ফর এক্সাম্পল বাস ইন্টারফেসের ক্ষেত্রে, বিশেষ করে ইনক্রিপশন, ডিসাইফারিং এর ক্ষেত্রে, তারপর দেখা যাচ্ছে যে ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম অথবা ইনভার্স কোসাইন ট্রান্সফর্ম, টিসিপি প্রোটোকলের ক্ষেত্রে সাধারণত এই মিডিয়াম স্কেল এমবেডেড সিস্টেম গুলো আমাদের করা হয়। আরেকটা হলো যে থার্ড পার্ট, সেটা হলো সফিস্টিকেটেড এমবেডেড সিস্টেম। দ্যাট মিনস অ্যাকর্ডিং টু দ্য কনজিউমার ডিমান্ডে যে এমবেডেড সিস্টেমটা আমাদের ডেভেলপ করা, সেগুলো হলো সাধারণত সফিস্টিকেটেড। এটা সাধারণত 32 বিট থেকে উপরে, 32 বিটের থেকে উপর যে মাইক্রো কন্ট্রোলার সিস্টেম গুলো বা এতগুলা প্রসেসর হ্যান্ডেল করতে পারবে, এই সিস্টেম গুলো সাধারণত আমাদের সফিস্টিকেটেড এমবেডেড সিস্টেম। বিশেষ করে কাটিং এজ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমাদের বিভিন্ন এনক্রিপশন, সাইফারিং অ্যালগরিদম, টিসিপি, নেটওয়ার্ক স্ট্রাকচার, আরো কাস্টমার ডিমান্ড অনুপাতে কোনো ড্রাইভিং ফাংশন গুলা, এই প্যারামিটার গুলা প্রসেস করার জন্য বা এই এমবেডেড সিস্টেম প্রসেস করার জন্য আমার সফিস্টিকেটেড এমবেডেড সিস্টেম গুলো আমাদের দরকার। এইটা হলো আমাদের
ব্রড ক্যাটাগরাইজ বা আমরা যদি জেনারেলাইজ ক্যাটাগরাইজ করি, এটা হলো তার আমাদের 3 প্রকার এমবেডেড সিস্টেম। এখন এই যে প্রসেসিং ইউনিট অফ এমবেডেড সিস্টেম গুলো আমাদের যখন ডেভেলপ করবে, একটা ইউনিট গুলা ডেভেলপ করবে, তখন আমাদের যে পার্ট গুলা থাকে সেই পার্ট গুলা কি কি ইউনিট ইউনিট বাই থাকে। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে এমবেডেড সিস্টেমে, একটা হলো হার্ডওয়্যার পার্ট। এমবেডেড সিস্টেম একটা ইম্পর্টেন্ট পার্ট হলো কি আমাদের হার্ডওয়্যার পার্ট। হার্ডওয়্যার পার্ট হলো ইম্পর্টেন্ট পার্ট। হার্ডওয়্যার পার্ট হলো ইম্পর্টেন্ট পার্ট, বিশেষ করে কোন স্পেশাল ফিচার যুক্ত করে আমি যদি কোনো ডিজিটাল সিগন্যালকে বা করে আরো প্রসেস করতে চাই, সেই অনুপাতে এক্সিকিউশন করবে কি হার্ডওয়্যারটা এক্সিকিউশন করবে। সফটওয়্যার কমান্ড দিবে, হার্ডওয়্যার সেই অনুপাতে এক্সিকিউশন করবে। এটা হলো আমাদের এমবেডেড সিস্টেমের হার্ডওয়্যার পার্ট হলো ইম্পর্টেন্ট একটা পার্ট। 2 নম্বর আমরা দেখতে যে কমনলি ইউজ মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলার ডিএসপি মিডিয়াম স্কেলে, সেটা হলো বিভিন্ন প্রসেসিং সিস্টেম, সেটা হলো ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। এইটার কাজ কি? এটা সাধারণত আমাদের যে ডাটা গুলো জেনারেট হবে সেটা হলো সাধারণত অ্যানালগ সিগন্যাল, বা আমাদের যে ডাটা প্রসেসিং হবে সেটা অ্যানালগ ডিজিটালে কনভার্ট করতে হবে। এগুলো প্রসেস করবে, এগুলো প্রসেস করবে ডিজিটাল সিগন্যাল প্রসেসরের মতো। আরেকটা বিষয় হলো আমাদের স্পেসিফিক কোন পার্টিকুলার এডিশনালি আমরা যদি কোন পার্টিকুলার অ্যাপ্লিকেশনে ইমপ্লিমেন্ট করতে চাই, যেটা স্পেসিফিক সিস্টেম প্রসেসর, অ্যাপ্লিকেশন স্পেসিফিক সিস্টেম প্রসেসর, এগুলো সাধারণত বলে অনেক সময় বলে না যে ইউজারের ডিমান্ড অনুপাতে আমরা সেই সিস্টেমটা ডিজাইন করবো, তখন পার্টিকুলার সেই প্রসেসর আমরা যুক্ত করবো। তখন মাল্টিপল প্রসেসর সিস্টেম থাকতে পারে। তো সাপোজ এখানে একটা ছোট্ট মোবাইল ফোন সিস্টেম, দিস ইজ কল অলসো অ্যান এমবেডেড সিস্টেম। দিস ইজ কল কি অলসো অ্যান এমবেডেড সিস্টেম। এখন এই এমবেডেড সিস্টেম গুলাতে, মাইক্রোকন্ট্রোলার এমবেডেড সিস্টেম গুলাতে এখানে সাধারণত যে কোডিং টেকনিক বা প্রোগ্রামিং কোডিং টেকনিক ইউজ করা হয়, যে ইনস্ট্রাকশন গুলা ডেভেলপ করা হয় সেগুলোকে বলা হয় ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, বা যেটা হলো ISA। এটা সাধারণত আমি যখন সেখানে আমাদের কোন একটা প্রোগ্রামিং কোডিং করতে ডাটা টাইপ কি হবে, তার ইনস্ট্রাকশন গুলো কি হবে, তার রেজিস্টার কি হবে, তার অ্যাড্রেসিং মোড কি, সেটাকে ডিরেক্ট ইনডিরেক্ট, তারপর কম্পাইল অ্যাড্রেসিং মোড বা বেস অ্যাড্রেসিং মোড বা ইনডাইরেক্ট বেস অ্যাড্রেসিং মোড, এই যে সিস্টেম গুলা, এগুলো যে ইনস্ট্রাকশনের মাধ্যমে এক্সিকিউশন করব, বা কোড বা যে মেশিন ল্যাঙ্গুয়েজ বা যে কমান্ডের মাধ্যমে এক্সিকিউশন করব বা যেগুলো দিব, সেগুলোকে বলা হয় ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, ISA। তো আমি যদি একটা এখানে সিম্পল একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে যে একটা মাইক্রোপ্রসেসর বেসড এমবেডেড সিস্টেম। তো মাইক্রোপ্রসেসর বেসড এমবেডেড সিস্টেমে আমরা সাধারণত মিনিমাম যে রিকোয়ারমেন্ট এমবেডেড সিস্টেমে, সেটা আমাদের কি কি পার্ট থাকতে পারে। এই মাইক্রোপ্রসেসর বেসড এমবেডেড সিস্টেমে যদি তুমি দেখি যে প্রথমে আমি আগেই বলছি, আগের ক্লাসও বলছি, এবং আমাদের এই যে লোকেশনটাকে ডিফাইন করে দিবে, পার্টিকুলার আমার ওই মেমোরি লোকেশনে কোন জায়গা থেকে স্টোর হচ্ছে বা কি হচ্ছে, সেই মেমোরি লোকেশনের যে জায়গাটা আমাদের অ্যাড্রেসটা অ্যাসাইন করা, যার মধ্যে যাই করবে সেটা হলো অ্যাড্রেস বাস প্রসেস করবে। আর যত ডাটা ক্যারি করে নিয়ে যাবে, আর কন্ট্রোল বাস কার করবে, এই ডাটার ফ্লো কন্ট্রোলটা আমার নিয়ন্ত্রণ করবে, ডাটার ফ্লো কন্ট্রোলটা আমাদের নিয়ন্ত্রণ করবে, এটা হলো কন্ট্রোল বাস। এখন এই এমবেডেড সিস্টেমে আমি ডাটা স্টোর করব র্যামে, আবার যদি স্থায়ীভাবে কোনো ফ্ল্যাশ রিকোয়ার, সেটা ফার্মওয়্যার সিস্টেম র্যাম রোম মেমোরিতে আমাদের সে পার্টিকুলার গুলো স্টোর করবো আমরা। ঠিক আছে। এখন একটা বিষয় হলো এই যে এমবেডেড সিস্টেমটা আছে, এখন এই এমবেডেড সিস্টেমটা অবশ্য মাথায় রাখতে হবে যে এখানে বিভিন্ন রিয়েল টাইম ক্লক থাকে, বিশেষ করে কোন টাইমে কোনটা এক্সিকিউশন হবে, কোন সার্কেলটা এক্সিকিউশন হবে, সেই ক্লকটা এবং টাইম বেস গুলা ওয়াচ ডগ কন্ট্রোলের মাধ্যমে আমরা দেখতে পাবো। এইটা হলো তার ইন্টারনাল পার্ট, এমবেডেড সিস্টেমের ইন্টারনাল পার্ট। এখন তাকে তো আউটার পার্টের সাথে কমিউনিকেশন করতে হবে, যোগাযোগ করতে হবে। এই যোগাযোগ গুলা করবে সাধারণত সে পেরিফেরাল ইন্টারফেসের মাধ্যমে। কি কিসের মাধ্যমে করবে? সাধারণত পেরিফেরাল ইন্টারফেসের মাধ্যমে এই কাজগুলো আমাদের করবে।
অর্থাৎ আমাদের কোনো আদার্স ডিভাইসে কোনো সিগন্যাল পাঠাতে হচ্ছে কিনা নাই, সিগন্যালকে রিসিভ করবে। এই যে কমিউনিকেশন লিঙ্ক গুলা এগুলাকে বলবে সাধারণত পেরিফেরাল ইন্টারফেসের মাধ্যমে। এখন এইগুলা সাধারণত আমাদের যাতে বিভিন্ন পোর্ট বা অ্যাড্রেস গুলো অ্যাসাইন করা থাকে, সেই অ্যাড্রেস এর মাধ্যমে আমরা কমিউনিকেশন করবো। তার মধ্যে প্রোটোকল আছে, সেই প্রোটোকলটা আমরা পরে দেখাতে একটু পরে আমরা পড়ার চেষ্টা করবো যে কোন প্রোটোকলের মাধ্যমে ডেভেলপ করছে, সেটা পরবর্তীতে কেন এটা কমিউনিকেশন কিভাবে করে। এটা হলো ক্যান নামক এক প্রকার বাস থাকে, ক্যান বাস। ঠিক আছে, আমরা একটু পরে পড়বো ক্যান বাস। এই বাসের মাধ্যমে সাধারণত সে কমিউনিকেশন গুলা আমাদের স্টাবলিশ করে, সাধারণত কমিউনিকেশন গুলা স্টাবলিশ করে ক্যান বাসের মাধ্যমে। এবং অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনের যে প্রসেস গুলো করবে সাধারণত এডিসির মাধ্যমে, এডিসির মাধ্যমে। এবং কমিউনিকেশন ইন্টারফেস একটু আগে যেটা বললাম, যেটা করবে কি ক্যান বাসের মাধ্যমে। বাস হলো একটা কমিউনিকেশন প্রোটোকল যেটার মাধ্যমে এই এমবেডেড সিস্টেম গুলো আউটার পার্ট বা আউটার ডিভাইসের সাথে আমার কমিউনিকেশন করে লিঙ্কটা এস্টাবলিশ করবে। ঠিক আছে, এটা হলো আমাদের ক্যান বাসের কাজ। এটা হলো একটা মাইক্রোপ্রসেসর বেসড এমবেডেড সিস্টেম। এখন আমরা যখন এমবেডেড সিস্টেম ডিজাইন করব বা ডেভেলপ করব, তার ডিজাইন প্রসিডিউর কি কি, তার যে ডিজাইন প্রসিডিউর, সেই প্রসিডিউর কিন্তু অনেকগুলো স্টেপ আছে। এইটাকে আমরা অনেক সময়, আমি এটাকে এখানে বলা হয়েছে যে ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। অথবা আমাদের ইসি ছেলেরা অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে নাই, আমি অবশ্যই মাস্টার্স এর কোর্সটা ছিলাম। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল অর্থাৎ এমবেডেড সিস্টেম আর ডিজাইন প্রসেসের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এখানে বিভিন্ন মডেল আছে, আমরা একটু পরে দেখবো। যেহেতু এমবেডেড সিস্টেমে দুইটা পার্ট, একটা হলো হার্ডওয়্যার পার্ট, একটা হলো সফটওয়্যার পার্ট। তো একটা ডিজাইন প্রসেসে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এসডিএলসি বলা অথবা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, অনেক সময় সিস্টেম ইঞ্জিনিয়ারিং এটাকে বলা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। অর্থাৎ একটা সফটওয়্যার সে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের যদি ডেভেলপ করার ক্ষেত্রে, প্রথম থেকে শেষ পর্যন্ত ডেভেলপ করতে কি কি প্রসেস গুলো সে অবলম্বন করে আমার সে কমিউনিকেশনটা এস্টাবলিশ করবে, সেটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তার বিভিন্ন মডেল আছে, আমি যদি দেখি তার কয়েকটা প্যারামিটার মডেল আছে। একটা হলো ওয়াটারফল মডেল, ওয়াটারফল মডেল যারা কম্পিউটার সায়েন্সে তারা হয়তো এগুলো পড়ছে। তারপর দেখাচ্ছে ভি শেপ মডেল, ভি শেপ মডেল আছে। তারপর আছে স্পাইরাল মডেল, স্পাইরাল মডেল আছে। ঠিক আছে না, অ্যাজাইল মডেল আছে। এগুলো হলো সফটওয়্যার প্রসেস। ঠিক আছে না, এখন একটা সফটওয়্যার যখন ডেভেলপ করবে তখন এই প্রসেস গুলা তাকে অবলম্বন করে অবশ্যই যেতে হবে, অর্থাৎ এই পার্ট গুলা অবলম্বন করে আমাকে যেতে হবে, পার্ট বাই পার্ট যেতে হবে। যেমন আমি একটা এমবেডেড সিস্টেম যখন ডিজাইন করবো, তার কি কি পার্ট? প্রথম হলো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং বলা এটাকে, রিকোয়ারমেন্ট ডেফিনিশন। অর্থাৎ আমি সেই পার্টটা থেকে কি কি রিকোয়ারমেন্ট দরকার বা কি কি পার্ট দরকার সেটা আমি আগে স্পেসিফাই করবো, সেটা আগে স্পেসিফাই করবো। সেটা হলো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, দেন দিস স্পেসিফিকেশন, অর্থাৎ কি কি পার্ট দরকার, এটা হলো ফাংশনাল পার্ট কি, এডিশনাল পার্ট টু, এটাকে বলে স্পেসিফাই। অর্থাৎ তুমি অ্যানালাইসিস করলে আমার 10টা জিনিস দরকার, এখান থেকে স্পেসিফাই করলে আমার 8টা না হইলেই নয়, দ্যাট মিনস স্পেসিফিকেশন। 3 নাম্বার হলো তার আমাদের এই পার্টিকুলার অ্যাপ্রোচ বা ডিজাইনটা আমি কি করবো, সিস্টেম আর্কিটেকচার ডিজাইন করবো। তার আর্কিটেকচারটা আমি সিস্টেম আর্কিটেকচার ডিজাইন করবো, অর্থাৎ পার্টিকুলার একটা বিষয়ে আমি যে এমবেডেড সিস্টেম ডিজাইন করতেছি তার সিস্টেম আর্কিটেকচারটা ডিজাইন করবো, সিস্টেম আর্কিটেকচারটা ডিজাইন করবো। এখন যেহেতু আমাদের এটাকে বলা এমবেডেড সিস্টেম, তাহলে এটা দুইটা পার্ট, একটা হলো হার্ডওয়্যার পার্ট, একটা হলো সফটওয়্যার পার্ট। বাট এটা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থাকতো তখন কিন্তু হার্ডওয়্যার আর্কিটেকচার বা স্পেসিফিকেশন থাকতো না, ডিরেক্ট আমার সফটওয়্যার ডিজাইন, সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন, সফটওয়্যার টেস্টিং এ চলে যেত। কিন্তু যেহেতু একটা এমবেডেড সিস্টেম, এটা দুইটা পার্ট, অর্থাৎ আমার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ফুলফিল হওয়ার পরে আমাদের এই পার্টটা ভাগ হয়ে গেছে, দুইটা পার্টে ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে কি আমার হার্ডওয়্যার পার্টে, আর একটা চলে গেছে আমার সফটওয়্যার আর্কিটেকচার পার্ট। ঠিক আছে, এখন এই সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রে আমি একটু আগে কয়েকটা মডেল বললাম, যেটা হলো ওয়াটারফল মডেল, অ্যাজাইল মডেল, ভি-শেপ মডেল। তারপর দেখা যাচ্ছে যে আমাদের স্পাইরাল মডেল বললাম। ঠিক আছে না, এই এক একটা মডেল মানে এক একটা সফটওয়্যার ধাপ আছে।
বিশেষ করে সফটওয়্যার আর্কিটেকচার স্পেসিফিকেশন 1 নাম্বার ধাপ, মানে কি কি দরকার, এখান থেকে সফটওয়্যারটা ডিজাইন করব, মডেল স্পেসিফাই করার পর সেটা আমরা ইমপ্লিমেন্ট করবো কিসের মাধ্যমে, বিভিন্ন মডিউল অবজেক্ট বেসড প্রোগ্রামিং কোডের মাধ্যমে আমরা মডিউল গুলো ডিজাইন করবো, সেটা আমরা টেস্টিং করবো। তো এটা বলা হয় যে একটা সফটওয়্যার বা একটা হার্ডওয়্যার বা একটা এমবেডেড সিস্টেম ডেভেলপ করার পর আমাকে মার্কেটে ছাড়ার আগে আমাকে টেস্টিং করতে হবে। সাধারণত বড় বড় কোম্পানিতে ডিজাইনে বা ফাইনালি একটা করে বলে প্রোটোটাইপ ডিজাইন করার পর মার্কেটে লঞ্চ করবে, সে এই টেস্টিং এর জন্য একটা কস্টিং রাখে, মিনিমাম 30% বা 40% অথবা পার্সেন্ট মেনটেন্যান্সের জন্য কস্ট থাকে। কারণ টেস্টিং করলে বিভিন্ন বাগ, বিভিন্ন প্রবলেম আইডেন্টিফাই হবে। বিশেষ করে তোমরা অনেক সময় দেখবা যে ডেমো ভার্সন বাজারে ছাড়ে বিভিন্ন অর্গানাইজেশন। ডেমো ভার্সন কেন ছাড়ে বাজারে? ডেমো ভার্সন বাজারে ছাড়ার কারণে হলো, আমি একটা সফটওয়্যার ডেভেলপ করে বাজারে ছাড়লাম, যখন এটা হাজার হাজার মানুষ ইউজ করবে তখন এখান থেকে কিছু বাগ অটোমেটিক্যালি তাদের কাছে ফিডব্যাক যায়। তখন বড় পরিসরে ইউজার ইউজ করার আগে তারা যেন এই বিষয়টা আরো বাগগুলো আইডেন্টিফাই করে সেটা ভালোভাবে লঞ্চ করতে পারে। লঞ্চ করে আমরা সেই পার্টিকুলার বিষয়গুলো এররগুলো দূর করার মাধ্যমে আমাদের ওই পার্টিকুলার সেবাটা যেন ভালোভাবে দিতে পারে। বিশেষ করে বড় বড় কোম্পানিগুলা আমাদের দেখা যায় যে একটা ডেমো ভার্সন বলে না, যে আগে একটা ডেমো ভার্সন সফটওয়্যার ছাড়ছে, ওরা দেখছি। এটা কারণ কি? কারণ ওরা যেন এই ফিডব্যাক গুলা দিয়ে, যেন ইউজার ফিডব্যাক গুলা নিয়ে ফাইনাল যেটা রিলিজ করবে সেখানে যেন বাগ কম ধরা পড়ে। তো ঠিক তেমনি আমি যখন একটা সফটওয়্যার ডিজাইন করব বা করবো, সফটওয়্যার টেস্টিং অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট। এখন এটা আবার দুটা পার্ট আছে, একটা হলো ভেরিফিকেশন, একটা হলো ভ্যালিডেশন। মানে আমি কি চাচ্ছি সেই অনুপাতে আউটপুট গুলা দিছে কিনা নাই, বা সেটা দিচ্ছে কিনা, এই দুটো আমাকে টেস্টিং করতে হবে। একটা হলো ভেরিফিকেশন আর একটা হলো ভ্যালিডেশন। আর অন্যদিকে একটা পার্ট হলো আমাদের সফটওয়্যারের ইম্পর্টেন্ট পার্ট হলো, একটা হলো আমরা হার্ডওয়্যার ডিজাইন করব, একটা হলো হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করবো এবং হার্ডওয়্যার টেস্টিং করবো। অর্থাৎ আমি যখন ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন আমাদের রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এ কি আছে সেটা আমি যখন সেই অনুপাতে আমি ডিফাইন করার পর আমার সেই পার্টিকুলারটা আমি কি করবো, সেই অনুপাতে পাইছে কিনা না, দ্যাট মিনস আমরা ভ্যালিডেশন করবো। ভ্যালিডেশন করার পর যেহেতু এটা হলো এমবেডেড পার্ট, এটা আমাদের হার্ডওয়্যার ডিজাইনও একটা পার্ট থাকবে, তারপর ইমপ্লিমেন্টেশন করবো এবং টেস্টিং করবো। টেস্টিং এর করার ক্ষেত্রে হার্ডওয়্যারের ক্ষেত্রেও কিন্তু ভেরিফাই, এখানে দুইটা পার্ট, একটা হলো ভ্যালিডেশন, একটা ভেরিফিকেশন। তো এই দুটা কম্বিনেশন করার পর আমরা কি করব, এইটাকে ইন্টিগ্রেশন করব। সাধারণত আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ বা এটা টেস্টিং গুলো বিভিন্ন প্রকার, একটা হলো ইউনিট টেস্ট, একটা হলো ইন্টিগ্রেশন টেস্ট, আর একটা হলো আমাদের ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, আর একটা হলো দেখা যাচ্ছে যে আমাদের পুরো সিস্টেম টেস্ট। এছাড়াও আরেকটা আছে যে ব্ল্যাক বক্স টেক্সট এবং হোয়াইট বক্স টেক্সট, ঠিক আছে না? বিশেষ করে কোডিং টেস্টিং গুলা সেগুলো হলো সাধারণত ব্ল্যাক বক্স টেক্সট, এবং বিশেষ করে হার্ডওয়্যার ওভারঅল যে টেস্টিং গুলো সেগুলো হলো হোয়াইট বক্স টেস্ট। তো ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট এবং সিস্টেম টেস্ট করার পর আমি যখন ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স টেস্টিং করবো, আবার হলো একটা হলো ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং করার মাধ্যমে এই পার্টিকুলারটা ভেরিফাই করা, তার সিস্টেম ইন্টিগ্রেশন করবো। কিছু করে একটা পার্টে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং মেকানিজম থাকে, সেটা দেখা যাচ্ছে যে কেউ শুধু সিস্টেমটা ইন্টিগ্রেশন করতেছে, কেউ শুধু ভ্যালিডেশন এন্ড ভেরিফিকেশন করতেছে। তো এই সিস্টেম ইন্টিগ্রেশন করার পর সিস্টেম ভ্যালিডেশন এই দেখেন, এখানে ইম্পর্টেন্ট পার্ট হলো ভ্যালিডেশন করার পর তখন ফাইনালি ভ্যালিডেট হলো, এখন এটা অপারেশনাল মেইনটেনেন্স। তো বিশেষ করে এমবেডেড সিস্টেমে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পার্টে আমার একটা জিনিস ডেভেলপ করলাম, সেটা 60% কস্ট হলো আমাদের, 60% কস্ট হলো আমাদের এটা ডিজাইনের ক্ষেত্রে কস্ট, আর এখান থেকে 40% কস্ট হবে অপারেশন এন্ড মেইনটেনেন্স কস্ট। এটা হলো না অপারেশন এবং মেইনটেনেন্স কস্ট, আমাদের 40% কস্ট গুলো আমাদের থেকে যায়। এটা হলো এমবেডেড সিস্টেমের লাইফ সাইকেল। অর্থাৎ যেহেতু একটা এমবেডেড সিস্টেম দুইটা পার্ট, একটা হার্ডওয়্যার পার্ট, একটা সফটওয়্যার পার্ট। সফটওয়্যারের রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং একটা পার্ট, আবার হার্ডওয়্যারের রিকোয়ারমেন্ট জিনিস একটা পার্ট, দুইটা কম্বিনেশনে সফটওয়্যার ইন্টিগ্রেশন করে আমরা একটা ডিজাইন করব। এখন বিশেষ করে ট্রেডিশনাল অ্যাপ্রোচে আমি দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানি ডায়াগ্রাম গুলো কিভাবে ডিফাইন করে।
তারা প্রথমে ডিফাইন করে কি কি হার্ডওয়্যার গুলো পার্ট গুলো থাকবে, কি হার্ডওয়্যার পার্ট আমার কি কম্পোনেন্ট থাকবে সেই অনুপাতে তারা ডিফাইন গুলো করে। যত ডিজাইন দ্য হার্ডওয়্যার কম্পোনেন্ট, তারপরে কি করে সফটওয়্যার কম্পোনেন্ট ডিফাইন করে, তারপর দুটাকে জোড়া লাগায়, সেখানে একটা নির্দিষ্ট টাইম সে টেস্টিং বাগিং করে সেটা মার্কেটে লঞ্চ করে। এখন এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে মাথায় সাউন্ড থাকে, সেটার আর্কিটেকচার ফরম্যাটিংটা যারা সিস্টেমটা ডিজাইনটা ফর্মুলেটিং হইতে হয়, তারপর হলো পার্টিশনিং গুলা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়, এবং ইটারেটিভ অ্যাপ্রোচ যেটা হলো আমার একটু আগে বলছি যে ইটারেটিভ ওয়াটারফল মডেল আছে। নর্মাল একটা ওয়াটারফল মডেল আছে যেটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সিস্টেম ডিজাইন ক্ষেত্রে ওয়াটারফল মডেল। এটা আর্কিটেকচারটা যদি আমি ডায়াগ্রাম আকারে ডিজাইন করতে যাই, তো এটা অনেকটা ওয়াটারফলের মতো, এরকম একটা ডায়াগ্রাম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম এরকম ভাবে নিচে নামতে এরকম ওয়াটারফলের মতো। তো এইটা ডিজাইন করার ক্ষেত্রে ওয়াটারফল মডেলকে আরো আপডেট করার ক্ষেত্রে ইটারেটিভ অ্যাপ্রোচ করা হয়। অর্থাৎ আমরা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, তারপর ডিজাইন সফটওয়্যার, তারপর দেখা যাচ্ছে যে টেস্টিং, প্রতিটা স্টেপে আমি ইটারেট করবো, অর্থাৎ কোথায় কোন বাগটা ধরা পড়ছে সেটার উপর ইটারেট করে আমার সেই অনুপাতে সলিউশন করে আমরা স্টেপ গুলো কমপ্লিট করবো। অর্থাৎ আমি যখন ওয়াটারফল মডেল যদি দেখি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তারপর দেখা যাচ্ছে যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, প্রতিটা পার্টে আবার দেখা যাচ্ছে যে আমরা এরকম করে ইটারেট করবো, প্রতিটা পার্টে আমরা ইটারেট করবো, প্রতিটা পার্টে আমরা ইটারেট করবো, ঠিক আছে? এটা হলো ইটারেটিভ মডেল। এই ইটারেটিভ মডেলের ক্ষেত্রে আমাকে এনশিওর করতে হবে যে প্রতিটা স্টেপে রিকোয়ারমেন্ট গুলা, সিস্টেম স্পেসিফিকেশন, ফাংশনাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, প্রোটোটাইপ গুলো ঠিক মতো ডিজাইন হচ্ছে কিনা না, এগুলো হলো তার স্টেপ। এখন এমবেডেড সিস্টেম, এটা সাধারণত আমাদের সফটওয়্যার পার্ট, এমবেডেড সিস্টেম সফটওয়্যার পার্ট, এবং পুরো এমবেডেড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মেজর আসপেক্ট গুলা কি পার্ট গুলা থাকে, সেটা হলো ডিজিটাল হার্ডওয়্যার সফটওয়্যার আর্কিটেকচার। আর্কিটেকচার থেকে ফর্মাল ডিজাইন ডেভেলপমেন্ট অপটিমাইজেশন প্রসেস, সেখান থেকে আমরা সিস্টেমটার সেফটি এবং রিলায়েবিলিটি ইনশিওর করব, সেখানে ডিজিটাল হার্ডওয়্যার ফার্মওয়্যার ডিজাইন করব, সেখান থেকে ফিজিক্যাল যে ইন্টারফেস গুলা, অ্যানালগ টু ডিজিটাল বা ডিজিটাল সিগন্যাল ট্রাভেল শুটিং, ডিবাগিং, এই জিনিসগুলো আছে কিনা না। এইটা হলো আমাদের মোটা দাগে একটা হলো এমবেডেড সিস্টেমের ইন্টারফেসিং অর আউটলুক। এখানে ডিজিটাল বাস থাকবে, ডিজিটাল বিট, অ্যানালগ ইনপুট, তারপর অ্যানালগ আউটপুট, কন্ট্রোল সিগন্যাল, এবং দেখা যাচ্ছে যে আমাদের কমিউনিকেশন পার্ট। এখন ইন্টারফেসিং টু দ্য আউটার ওয়ার্ল্ড এর মধ্যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কি কি ইন্টারফেস গুলো আমরা ডিজাইন করতে পারি। এটা হলো টেলিকম একটা এক্সাম্পল, স্মার্ট কার্ড, মিসাইল এবং স্যাটেলাইট সিস্টেম, মোবাইল এবং কম্পিউটিং সিস্টেম, ব্যাংকিং, টেলিফোন সিকিউরিটি, ডিফেন্স সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, আদার পেরিফেরাল সিস্টেম, এগুলো হলো এমবেডেড সিস্টেমের একটা কয়েকটা অ্যাপ্লিকেশন। এখন এইখান থেকে হার্ডওয়্যার সাইট গুলা কি কি, এই যে পার্টটা আছে সেখান থেকে হার্ডওয়্যার সাইটটা আমাদের কি কি, হার্ডওয়্যার পার্ট গুলা কি কি। এখন হার্ডওয়্যার পার্ট গুলার মধ্যে আমি যদি ইম্পর্টেন্ট একটা দেখি যে আমরা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা সার্কিট কম্প্রোমাইজ বা এফপিজিএ বা ইএসসি এর মধ্যে হার্ডওয়্যার এমবেডেড সিস্টেমে কি কি দ্বারা শুরু হয়। তো এমবেডেড সিস্টেমের মূল পার্ট হলো হার্ডওয়্যার কোর, মানে কি হার্ডওয়্যার দ্বারা আমরা ডিজাইন করব, কি ডেভেলপ করব, সেটা হলো হার্ডওয়্যার কোর। এই হার্ডওয়্যার কোর কম্পেয়ার টু দা কম লাগে, বাট জিনিসগুলো কস্টিং অনেক বেশি। এখন এই হার্ডওয়্যারটা আমি যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং কোডিং এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করব, সেটা হলো ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, যেটা হলো আইএসপি। এটা সাধারণত অ্যাসেম্বলার বা অপারেন্ট যে অ্যাসেম্বলার যে কোডিং আছে, যেটা গতকালকে দেখাইছিলাম যে বিভিন্ন সি প্রোগ্রামিং কোডিং অথবা নেমোনিক কোডিং বা অ্যাসেম্বলি কোডিং এর মাধ্যমে করবো, সেটা হলো ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। আর এই যে হার্ডওয়্যার যে ইনস্ট্রাকশন সেটগুলো একটা বিট থেকে আরেকটা বিটে ডাটাগুলো ট্রান্সফার হবে, যেটা হলো রেজিস্টার ট্রান্সফার লেভেল, এটা সাধারণত থার্ড স্টেজে থাকে, এবং বিশেষ করে লোয়ার লেভেল স্টেজ থাকে বিভিন্ন ফিজিক্যাল হার্ডওয়্যার এন্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ কি কি এনভায়রনমেন্ট লাগবে, কি ইন্টিগ্রেট করবো কিভাবে, এগুলো সাধারণত স্টেজ পার্টে আমাদের থাকে।
এখন কোর লেভেলের মধ্যে আর আমি যদি কোর লেভেল আর্কিটেকচারটা দেখি একটা হার্ডওয়্যার পার্টে, সেটা হলো ডাটা পাথ এবং কন্ট্রোল পাথ, একটা হলো ইনপুট, একটা হলো আউটপুট, একটা হলো মেমরি। এটা হলো তার মেজর 4টা ব্লক থাকবে একটা এমবেডেড কোরের মধ্যে। অর্থাৎ আমাদের এই যে কোডটা দেখছি, এই কোডটা হলো 4টা পার্টের সমান। এখানে ইনপুট থাকবে, আউটপুট থাকবে, এই আউটপুট গুলো প্রসেস করা কন্ট্রোলের মাধ্যমে আমরা আউটপুট এক্সিকিউশন করবো এবং টোটাল ইনফরমেশনটা স্টোর করবো আমরা মেমোরি সিস্টেমে। টোটাল ইনফরমেশন স্টোর করবো আমাদের মেমোরি সিস্টেম। এটা হলো আমাদের ফোর মেজর ব্লক অফ এমবেডেড সিস্টেম কোরের মধ্যে দিয়ে থাকবে। তো এখানে সাধারণত একটা বাস আর্কিটেকচারে দেখাইছে আমাদের এই যে কোর পার্ট গুলো, সাধারণত মেমোরি, ইনপুট, আউটপুট, সিগন্যাল আউটসাইড দ্য ওয়াল, সিগন্যাল কন্ট্রোল করবে, ডাটা পাতি হবে, এগুলো তো সাধারণত বাসের মাধ্যমে কন্ট্রোল করবো। অর্থাৎ অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, ডাটা, সেই 3টা বাসে ওভারঅল অর্থাৎ স্ট্রাকচারটা আমাদের ডিফাইন করবে। এটা হলো তার ডায়াগ্রাম। এটা মাইক্রোপ্রসেসর বেড এমবেডেড সিস্টেম এর আগে দেখাইছি, মাইক্রো কন্ট্রোলার। এখন এই ব্লক ডায়াগ্রাম অফ মাইক্রো কন্ট্রোলার বেস এমবেডেড সিস্টেম, অর্থাৎ আমি যদি দেখি এই পার্ট থেকে আমাদের মাইক্রো কন্ট্রোলার বেড এমবেডেড সিস্টেমে কি কি ডায়াগ্রাম থাকে বা কি কি পার্ট থাকে। এটা হলো আমাদের হোস্টিং অ্যাপ্লিকেশনে সাধারণত ফার্মওয়্যার, অর্থাৎ আমাদের যে রোমটা থাকে ফার্মওয়্যারে, সেখান থেকে একটা মাইক্রোপ্রসেসর থাকতে পারে, রিয়েল টাইম ক্লক থাকতে পারে, এখানটা মাইক্রো কন্ট্রোলার পার্ট, সেখানে ডাটা, মেমোরি, আপনি ইনপুট আউটপুট ডিভাইস গুলো পেরিফেরালের সাথে কমিউনিকেশন করব। এখানে আউটপুট ইনপুট আউটপুট ডিভাইস থাকবে আউটার ওয়ার্ল্ড এর মাধ্যমে, যেটা হলো পেরিফেরাল ইন্টারফেস, যেটা স্যান্ডু শাখা ইন্টিগ্রেট করা থাকবে। এবং ইনপুট আউট বিভিন্ন ডিভাইস থাকে, একটা ডিভাইস থাকতে পারে, আরেকটা ডিভাইস থাকতে পারে। এটা হলো তার জেনারেল ব্লক ডায়াগ্রাম অফ মাইক্রো কন্ট্রোলার বেড এমবেডেড সিস্টেম। এখন এইখানে একটা ডিএসপি অর্থাৎ ডিজিটাল সিগন্যাল প্রসেসরের ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে। এটা কি করে, আমাদের একটা প্রসেসর বা আর্কিটেকচার ডিজাইনের ক্ষেত্রে আমি যখন কোডিং করবো, সেটা কোডিং করার পর ইমপ্লিমেন্ট করার পর আমার তো ডাটাটা প্রসেস করতে হবে, এবং এই ডাটাটা প্রসেস কত ফাস্ট করব, সেটা ডিসক্রিট টাইমে করব না সিগন্যাল প্রসেসিং ইনস্ট্রাকশন করব, অথবা ভেরি লার্জ স্কেল ইনস্ট্রাকশন ওয়ার্ড গুলো প্রসেসিং ক্যাপাবিলিটি, অথবা দেখা যাচ্ছে যে সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা, অথবা মাল্টিপল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা, অথবা ডিস্ট্রিক্ট কোসাইন ট্রান্সফার ডিসিটি অথবা আইডিসিটি। এই ফাংশন গুলা টোটালি ফিল্টারিং, কোডিং বা নয়েজ ক্যান্সেলেশন ওভারঅল কাজ করবে এই ডিজিটাল সিগন্যাল প্রসেসরটার মাধ্যমে, এই প্রসেসরটার মাধ্যমে। এই ডিজিটাল সিগন্যাল প্রসেসর এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, যেটা না এখানে কিন্তু 3টা পার্ট থাকে। এটা হলো অ্যাড্রেস বাস, যেটা লোকেশন আইডেন্টিফাই করবে, ডাটা বাস মানে টোটাল ডাটা গুলোকে নিয়ে যাবে, কন্ট্রোল বাস মানে কি ডাটার ফ্লো গুলোকে কন্ট্রোল করবে। দ্যাট মিনস এটা হলো ইনস্ট্রাকশন বাস, ইনস্ট্রাকশন গুলো, যেটা হলো আইএস ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। আর এই অনুপাতে আমি সিপিইউ ডিএসপি কোর গুলা মূল কাজগুলা করবে সাধারণত রেজিস্টার অ্যারের মাধ্যমে, বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফাংশন, অ্যারিথমেটিক, লজিক্যাল ইউনিটের মাধ্যমে করবে। কোনো কারণে আমাদের মাল্টিপ্লাই করতে হচ্ছে, শিফট করতে হচ্ছে, অ্যাড করতে হচ্ছে, ঠিক আছে না। এখন এই কাজগুলো সাধারণত এএল এর মাধ্যমে করবে। আরেকটা বলা হচ্ছে ডিএমএ, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, অর্থাৎ আমাদের বিভিন্ন বাসের মধ্যে ডিরেক্টলি মেমোরিটা কিভাবে অ্যাক্সেস করা যায় উইদাউট কন্ট্রোলিং দ্য আদার সিস্টেম, সেটা হলো ডিএমও হতে পারে, ঠিক আছে না। এবং ওভারঅল আইওটি ডিভাইস গুলা, সরি আইও ইন্টারফেস বা ডিভাইস গুলা, এটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন অথবা ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন অথবা হাই স্পিড কমিউনিকেশন গুলা, এগুলা সাধারণত পেরিফেরাল ডিভাইস গুলা বিভিন্ন নাম্বার আইও পোর্ট 21, 22, 23, 25 এই পোর্ট নাম্বার গুলা দিয়ে প্রসেস হবে। আদার পেরিফেরাল ডিভাইসের সাথে প্রসেসে আমার ডাটাটা বানানে ম্যানিপুলেট করবে, ঠিক আছে। এটা হলো প্রসেস, যেগুলো পড়াচ্ছে সেগুলো, অন্যগুলো পড়ার দরকার নাই। তারপর চলে যাবো 55 নম্বর পেজ। একটু আগে আমি দেখাইছিলাম যে আমাদের এই যে আমাদের এই ইউনিট 5 বা এমবেডেড সিস্টেম ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের এটা থেকে আমরা পড়াবার চেষ্টা করব।
একটু আমি আমরা দেখছি যে এমবেডেড সিস্টেম ডিজাইন এবং ডেভেলপমেন্টে কিন্তু আমরা দুটো ওভারঅল একটা আর্কিটেকচার দেখছি বা ওভারঅল একটা সিস্টেম ডায়াগ্রাম দেখছি, যেটা হলো স্পেসিফিক কোনো মডেলকে বেস করে না, বাট একটা কমন লাইফ সাইকেল আছে, তার অনেকগুলো মডেল থাকে, যেটা হলো ওয়াটারফল মডেল বলা হয়। একটা হলো ভি শেপ মডেল বা ভি সাইকেল মডেল, স্পাইরাল মডেল, র্যাপিড প্রোটোটাইপ বা প্রোটোটাইপিং মডেল। ওয়াটারফল মডেল এটা হলো সিরিজ বাই সিরিজ, একটা হলো স্টার কেসের মধ্যে সিরিজ বাই সিরিজ, অর্থাৎ লিনিয়ার অ্যাপ্রোচের যে ডেভেলপমেন্ট প্রসেস গুলা সিকোয়েন্স বাই সিকোয়েন্সে ফ্লোয়িং করবে, এগুলাকে বলা হয়েছে ওয়াটারফল মডেল। এই ওয়াটারফল মডেলটাকে আরেকটু হাইব্রিড স্ট্রাকচারে, বিশেষ করে প্রতিটা স্টেপে আমি যদি ইটারেটিভ করি বা ইটারেশন ঘটাই, তখন এটাকে বলে ইটারেটিভ ওয়াটারফল মডেল। মানে ওয়াটারফল মডেলের আপডেট ভার্সনটা, ম্যানিপুলেট ভার্সনটা, কম্বাইন ভার্সনটা। এই ওয়াটারফল মডেল এমবেডেড সিস্টেম কি কি পার্ট থাকে? স্পেসিফিকেশন, মানে আমার কি কি দরকার, রিভিউ, সেখান থেকে প্রিলিমিনারি ডিজাইন করব, সেখান থেকে ডিটেইল ডিজাইন করে আমরা ফাইনাল ইমপ্লিমেন্টেশন করব, অপারেশন মেইনটেইন করব। এই যে প্রতিটা স্টেপে আবার একটা ইটারেশন ঘটাইছে, ব্যাকে গেছে, এটাকে বলা ইটারেটিভ ওয়াটারফল মডেল। এটা সাধারণত আমরা এইভাবে ব্যাক করতে পারি, অথবা এটা অনেক সময় এইভাবে ব্যাক করা বলে, এটা অনেক সময় এভাবে ব্যাক করা বলে, ঠিক আছে, এভাবে ব্যাক করা বলে, যাতে ইটারেটিভ, অর্থাৎ এই স্টেজে আমার লজিক্যালি ডিবাগ বা বাগিং করতে হচ্ছে, এই মডেলটাকে আবার ইটারেশন করবো, এই সিস্টেমটাকে ইটারেশন করবো, এটাকে বলে ইটারেটিভ ওয়াটারফল মডেল। অর্থাৎ এমবেডেড সিস্টেমের ওয়াটারফল মডেল হলো ইটারেটিভ ওয়াটারফল মডেল। আরেকটা হলো, তাহলে এই ইটারেটিভ মডেলে কি কি অ্যাপ্রোচ থাকে? এক নম্বর হলো স্পেসিফিকেশন করবো, সেখান থেকে অর্থাৎ কি কি রিকোয়ারমেন্ট দরকার, সেখান থেকে প্রিলিমিনারি ডিজাইন করবো, সেখান থেকে ডিজাইন রিভিউ অথবা ডিটেইল ডিজাইন করবো, ডিটেইল ডিজাইন করে ফাইনালি ইমপ্লিমেন্টেশন করে আমরা রিভিউ করে অপারেশনাল মেইনটেনেন্স সাথে আমরা পাঠাই দেব ফাইনালি মেইনটেনেন্স। তো একটা জিনিস মনে রাখতে হবে, একটা সফটওয়্যার হ্যান্ডেলিং করার ক্ষেত্রে, ক্যাপাবিলিটি করার ক্ষেত্রে, প্রবলেম আইডেন্টিফাই করার জন্য কিন্তু মেইনটেনেন্স রাখা হয়, অপারেশন এবং মেইনটেনেন্স গুলা রাখা হয়। আরেকটা হলো ভি শেপ মডেল বা ভি লেয়ার মডেল বলা হয়, যেটা হলো এমবেডেড সিস্টেমে। এই ভি লেয়ার মডেলটা অনেকটা দেখো আকৃতিটা কিন্তু ভি শেপের মতো, এই দেখো এইভাবে গেছে, এইভাবে গেছে। এটাকে বলা স্পেসিফিকেশন বা ভেরিফিকেশন বলা হয় এই পার্থক্যকে, আর এটাকে বলা হয় ভ্যালিডেশন। আমার কি কি রিকোয়ারমেন্ট দিছি সেটা আগে ডিফাইন করব, সেই অনুপাতে আমি জিনিসগুলো পাইছি কিনা নাই, এটা বলা হলো ভ্যালিডেশন, ঠিক আছে। ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন মেকানিজমটা ঘটে সাধারণত প্রতিটা স্টেপ বাই স্টেপ। এটা হলো আমাদের ভি শেপ মডেল, যেহেতু আকৃতিটা ভি আকৃতির, এটা হলো ভি শেপ মডেল এমবেডেড সিস্টেম ডিজাইন। এই ভি শেপ মডেল কি থাকে? প্রথমেই আমাকে বলা হবে স্পেসিফিকেশন, অর্থাৎ কি কি পার্ট, সেখান থেকে আমি ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করব, সেখান থেকে টেস্টিং করে ইভালুয়েশন করে ফাইনালি আমি ইমপ্লিমেন্ট করব মার্কেট লেভেল, সেখান থেকে মেইনটেনেন্স একটা কস্ট থাকতে পারে। এখন এই রিকোয়ারমেন্টের প্রতিটা যে পার্ট আছে রিকোয়ারমেন্ট, এই ভেরিফিকেশন ভ্যালিডেশন করার পর আমরা সিস্টেমটাকে অবশ্যই টেস্ট করতে হবে। এটা আগে আমি বলছি যে ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, সিস্টেম টেস্ট। তো এই যে টেস্ট করে আমি যেই অনুপাতে ইনপুট দিছি সেই অনুপাতে আমি আউটপুট পাইছি কিনা নাই, এটাকে বলা হয় ভ্যালিডেশন। এটাকে কি বলা হয়? ভ্যালিডেশন। আর এই যে রিকোয়ারমেন্ট বা স্পেসিফিকেশন, এটা হলো ভেরিফিকেশন। তারপরে ডিকম্পোজিশন করবে, সেটাকে আবার ভেরিফিকেশন করবে, তারপর সিস্টেম ইন্টিগ্রেশন করবে। অর্থাৎ প্রতিটা সিস্টেম ছোট ছোট আকারে ইন্টিগ্রেশন করে করে কিন্তু বড় সিস্টেম টেস্ট আসবে। অর্থাৎ রিকোয়ারমেন্ট, ডিকম্পোজিশন, সিস্টেম স্পেসিফিকেশন, প্রিলিমিনারি ডিজাইন, ডিটেইল ডিজাইন, কোডিং করার পর আমরা এই করব। এখন এই কোডিং করে যে আমি করবো ছোট ছোট পাঁচ ওয়ে টেস্ট করে, সেটাকে বলে ইউনিট টেস্ট। দুটা তিনটা পার্টস একসাথে করে ইন্টিগ্রেশন টেস্ট। তারপর ওভারঅল সিস্টেমের ওভারঅল যদি কয়েকটা পার্ট ই করে, সেটা হলো পারফরমেন্স টেস্টিং করে আমরা এটা মার্কেটে লঞ্চ করব। তো এই মডেলটা যেহেতু ভি আকৃতির এবং ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের উপর বেস করে করা, এই জন্য এটাকে বলে ভি শেপ মডেল। ভি শেপ মডেল। আর একটা হলো স্পাইরাল মডেল। আমরা স্পাইরাল করি না, তেমন স্পাইরালের মধ্যে আমাদের পেঁচানো মডেল। এটা হলো চারটা পার্ট থাকে, এটা হলো চারটা পার্ট, একটা ব্লক ডায়াগ্রাম, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর এটা একটা পার্ট, ঠিক আছে, এটা একটা পার্ট। তো আমাদের এই যে স্পাইরাল মডেলের, তাহলে হলো এই যে স্পাইরাল, এটা হলো স্পাইরাল, এটাকে স্টার্ট পার্ট বলা হয়। এই পাশে ঘুরবে, স্টার্ট মানে কি? আমি ডিটারমাইন দা অবজেক্ট,
এই অবজেক্ট গুলা কি করবো, আইডেন্টিফাই করবো যে কতটুকু কস্ট হতে পারে, সেখান থেকে রিস্ক অ্যানালাইসিস করবো, সেখান থেকে অল্টারনেটিভ কোনো করা যায় কিনা না, ইভালুয়েট অল্টারনেটিভ, অল্টারনেটিভ করার পর ফাইনালি আমরা কি করব, ডেভেলপ করব। সেটা ডেভেলপ করার পর আমরা রিলিজ করে মার্কেটে দিয়ে দিব। কোনো কারণে যদি ইরর করে তখন আমরা ইটারেশন করতে আবার চেষ্টা, যেটা হলো ইটারেটিভ স্পাইরাল মডেল ডায়াগ্রাম গুলা। তো যেহেতু এই আকৃতিটা স্পাইরালের মতো এবং স্টেপ বাই স্টেপ গুলা প্রত্যেক স্টেপ বাই স্টেপ স্পাইরাল আর্কিটেকচার, এই জন্য তো বলা স্পাইরাল মডেল। এটা হলো 4টা ব্লক ডায়াগ্রাম থাকে, যেটা প্রথমে ডিটারমাইন দ্য অবজেক্ট, দ্বিতীয়টা হলো আইডেন্টিফাই দ্য অবজেক্ট এন্ড রিজলভ দ্য রিস্ক এবং অ্যানালাইসিস করবো রিস্কটা। সেখান থেকে আমরা মডেলটা ডেভেলপ করার পর আমরা ফাইনালি ইটারেশন করে আউটপুট জেনারেট করব। তাহলে এটা হলো আমাদের ইটারেটিভ স্পাইরাল মডেল। আরেকটা হলো সিস্টেম ডিজাইন স্পেসিফিকেশন, যেটা ইউএসডিএস, এটা দরকার নাই। এমন ইম্পর্টেন্ট একটা পার্ট হলো প্রোটোটাইপ মডেল। প্রোটোটাইপ ডিজাইনটা কি, অর্থাৎ আমি একটা জিনিস ডেভেলপ করছি, তার একটা ছোট ভার্সন, তার আর্কিটেকচার আগের পুরো অপারেটিং সিস্টেম আমরা ডেভেলপ করব। এইটা অনুপাতে ফেজ গুলো অর্থাৎ বড় বাল্ক আকারে ম্যানুফ্যাকচার করার আগে তার একটা ফেজ ডিজাইন করে ছোট একটা ইমপ্লিমেন্ট করা, এটাকে বলা হয় প্রোটোটাইপ ডিজাইন। এখন এই প্রোটোটাইপ ডিজাইনে কি কি পার্ট থাকে, একটা হলো ডিটেল ডিজাইন থাকবে, পার্টটাকে ডিটেল ডিজাইন থাকবে আমাদের প্রোটোটাইপ ডিজাইন, ডিটেল ডিজাইন। এখান থেকে ডিবাগিং করব, অর্থাৎ ডিটেল ডিজাইন ডিবাগিং করে তারপর হলো ওই যে বলছি যে ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন, আমি কি রিকোয়ারমেন্ট দিছি সেই অনুপাতে পাইছি কিনা আপনি ভ্যালিডেশন করব, ফাইনালি আমি টেস্টিং করে মার্কেটে লঞ্চ করব। এই স্ট্রাকচারে ডিজাইনটা করা হয় সাধারণত প্রোটোটাইপ মডেল। বিশেষ করে এটা হলো প্রোটোটাইপ মডেলটা হলো আর্লি স্যাম্পল বা মডেল বিল্ড আপ করার পর একটা কনসেপ্ট বা প্রসেস, যেটা হলো একটা হলো রেপ্লিকেটেড ভার্সন। রেপ্লিকেটেড ভার্সন এই মডেলটা সাধারণত 4টা ক্যাটাগরি নিয়ে কাজ করে, ডিটেল ডিজাইন, ডিবাগিং, ভ্যালিডেশন এবং টেস্টিং নিয়ে কাজ করে। ঠিক আছে না? তো আদার কি কি কনসিডার রাখতে হবে এমবেডেড সিস্টেম কিছুতে, যে দেখা যাচ্ছে রিইউজ করতে পারে কিনা নাই, রিকোয়ারমেন্ট গুলো কেমন, ট্রেসেবিলিটি ম্যানেজমেন্ট গুলো কেমন, এগুলা জিনিসগুলো আমাকে মাথায় রেখে ক্লাস করতে হবে। তো এইটা হলো আমাদের 4টা যে মডেল আছে সেই মডেল গুলা দেখতে হবে, ক্লিয়ার? আর এগুলা দেখার দরকার। কথা শোনা হচ্ছে তো না? আজকে থেকে এতটুকু রাখি, কেমন? একদিনে বেশি না পড়াই।